This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই দৃশ্যটি 12ই মার্চ জাতীয় সংসদের 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে 12ই মার্চ জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের একদল সংসদ সদস্য নিজ আসনেই বসে থাকেন। রাষ্ট্রপতির এডডি ক্যাম্প এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতের ইশারায় বিরোধী দলীয় সদস্যদের দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ জানানো হয়, কিন্তু তাতেও তারা দাঁড়াননি, যা জাতীয় সঙ্গীতের প্রতি অবজ্ঞা বা অবমাননা। এক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা উঠে দাঁড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। জাতীয় সংসদের ইতিহাসে নতুন এক নজির স্থাপন করেছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা। প্রসঙ্গত, জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 2024 সালের 3রা সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। তিনি দাবি করেন, বর্তমান জাতীয় সঙ্গীত স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী এবং এটি 1905 সালের বঙ্গভঙ্গ রদ করার প্রেক্ষাপটে লেখা হয়েছিল, যা দুই বাংলাকে একত্রিত করার কথা বলে। আবদুল্লাহিল আমান আজমির এই বক্তব্যের পর জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াম গোলাম পারওয়ার এক বিবৃতিতে জানান যে আজমি জামায়াতের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি নন। তার এই বক্তব্য একান্তই ব্যক্তিগত এবং দায়ভার জামায়াত ইসলামী গ্রহণ করবে না। কিন্তু 6 মাস পর জামায়াত ইসলামী এবং তাদের জোটসঙ্গী এনসিপির সংসদ সদস্যদের বিরুদ্ধে এবার সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা অবমাননার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উঠেছে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্র উচিত এই অপরাধে তাদের বিচারের আওতায় আনা। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তারা আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে নাই। আমি মনে করি তারা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে অপরাধে বিচারের সম্মুখীন করা হয়। আদৌ কি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা রাষ্ট্রদ্রোহিতা করেছে? এবার আসা যাক সেই বিশ্লেষণে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার অবমাননাকে সরাসরি রাষ্ট্রদ্রোহ বা সেডিশন বলা না হলেও এটি একটি গুরুতর রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। বাংলাদেশের দণ্ডবিধির 124 ক ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ হল সরকারের বিরুদ্ধে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো। জাতীয় সঙ্গীত ও অবমাননা সরাসরি 124 ক ধারার আওতায় পড়ে না, তবে অনেক ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা একে রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখে রাষ্ট্রদ্রোহের সমতুল্য অপরাধ হিসেবে যুক্তি উপস্থাপন করেন। বিভিন্ন সময় উচ্চ আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত রাষ্ট্রের অস্তিত্ব ও সার্বভৌমত্বের প্রতীক। এগুলোকে অবমাননা করা মানে রাষ্ট্রকে অস্বীকার করা, যা প্রকারান্তরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। সংবিধানের 21-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় প্রতীকের সম্মান রক্ষা করা প্রত্যেক নাগরিকের প্রধান কর্তব্য। এই কর্তব্য লঙ্ঘন করাকে আইনি ভাষায় সাংবিধানিক অনাচার হিসেবে দেখা হয়। বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার 1972-এর অধীনে এই আইনের 4 ক ধারা অনুযায়ী জাতীয় সঙ্গীত অবমাননার জন্য তিনি অনধিক 2 বছরের কারাদণ্ড অথবা 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আইনজীবীদের মতে সাধারণত ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার 1972 অনুযায়ী বিচার হওয়ার কথা থাকলেও যখন এই অবমাননা কোনো গোষ্ঠী বা সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে করা হয়, তখন রাষ্ট্র একে রাষ্ট্রদ্রোহ হিসেবে আমলে নেয়। প্রসঙ্গত, 2024 সালের অক্টোবরে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপর অন্য একটি ধর্মীয় পতাকা স্থাপন করার অভিযোগে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। সেই মামলায় এখন কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ যখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানান, তখনই বিরোধী দলীয় সদস্যরা প্লেকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন। তারা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা চলবে না বা নো বিট্রিয়াল উইথ জুলাই স্লোগান নিয়ে রাষ্ট্রপতিকে ভাষণ না দেওয়ার দাবি জানান। বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদের ভেতরেই লাল কার্ড এবং বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। স্পিকার বরাবর তাদের শান্ত হওয়ার এবং রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়তা করার অনুরোধ জানালেও তারা তা উপেক্ষা করে হইচই ও হট্টগোল শুরু করেন। এই অবস্থা প্রায় 4 মিনিট অব্যাহত থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণ শুরু করার সাথে সাথেই বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে বিরোধী জোটের সদস্যরা ওয়াকআউট করেন। পরবর্তীতে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির ভাষণ বর্জনের 3টি কারণ উল্লেখ করেন। এই সংসদ জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট 3টা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই। সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে তিনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, 2টা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন, নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোন নৈতিক অধিকার থাকে না। 3 নম্বর অপরাধ তিনি করেছেন, তিনি নিজের হাতে অর্ডিন্যান্স সাইন করেছেন। এই জুলাই অভ্যুত্থানের পরে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যাপাসিটিতে নির্বাচিত হবেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হবেন এবং তারা একই সাথে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই শপথ দুটো আমরা নিলেও সরকারি দল নেয়নি। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। বিরোধী দলের সাংসদরা রাষ্ট্রপতির পুরো ভাষণ বর্জন করেন, যা নতুন সংসদের শুরুতে এক ধরনের রাজনৈতিক অসহযোগিতার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অনেক সংবিধান বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার পর তার ভাষণ বর্জন করা একটি আচরণগত বৈপরীত্য বা দ্বিমুখী আচরণ। অনেকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হালাল হলে তার ভাষণ হারাম হবে কেন? সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং ঐক্যের প্রতীক। তার ভাষণ বর্জন করাকে সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদের প্রতি অবজ্ঞা হিসেবে গণ্য করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিরোধী দল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে বর্তমান প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা। ত্রয়োদশ সংসদের প্রথম দিনে জামায়াত এনসিপির সংসদ সদস্যদের এমন বিশৃঙ্খল আচরণ সরকারি ও বিরোধী দলের মধ্যে গভীর রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে। এই ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় যে আগামী দিনগুলোতে সংসদীয় কার্যক্রমে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সৈয়দ সাকিব, BNN News 24।